এর মাঝেই কড়া নিরাপত্তায় শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা। কোনো কর্মসূচি পরীক্ষা কার্যক্রমে বাধা হবে না, পরিদর্শনে এসে শিক্ষামন্ত্রী। সিটি নির্বাচনে চলছে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই। দক্ষিণে পেলেন সাইদ খোকন ও মির্জা আব্বাস, উত্তরে আনিসুল হক, চট্টগ্রামে মিলল নাসির মঞ্জুরের। 11 দিন যন্ত্রণায় ভুগে মারা গেলেন পেট্রোল বোমায় দগ্ধ ট্রাক চালক ইমরান মোল্লা। মাগুরার ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো 5-এ। এগিয়ে চলছে পদ্মা সেতুর মূল অবকাঠামোর নির্মাণ কাজ। টেস্টে সাফল্য আসলে জুলাই থেকে শুরু হবে মূল পাইলিং এর কাজ। এবং চৈত্রের প্রচন্ড দাবদাহে রাজধানীতে হঠাৎই এক পশলা বৃষ্টি। যানজটে কিছুটা নাকাল হলেও স্বস্তিতে নগরবাসী। সময় সংবাদের সঙ্গে আছি আমি সজল দাস। অবরোধের মাঝেই কড়া নিরাপত্তায় আজ থেকে শুরু হয়েছে এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা। এদিকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, পরীক্ষা নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে। সকাল 8টা থেকেই পরীক্ষার্থীরা বিভিন্ন কেন্দ্রের সামনে হাজির হতে থাকেন। আজ অনুষ্ঠিত হচ্ছে বাংলা প্রথম পত্র পরীক্ষা। পরীক্ষার মাঝে হরতালের আতঙ্ক না থাকলেও অবরোধ থাকায় অভিভাবকদের চোখে মুখে ছিল উৎকণ্ঠা। তবে সন্তানের পরীক্ষা আশানুরূপ হবে এমন প্রত্যাশা করেন তারা। অন্যদিকে সকাল 10:15টার দিকে ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শনে যান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় তিনি কেন্দ্রটির বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং পরীক্ষার্থীদের খোঁজ খবর নেন। পরে তিনি শিক্ষার্থীদের কথা বিবেচনায় পরীক্ষা চলাকালে হরতাল অবরোধের কর্মসূচি না দিতে বিএনপি নেত্রীর প্রতি আবারও আহ্বান জানান। কারণ আমরা রাজনীতি করি না, আমরা সাধারণ নাগরিক। আমাদের যাতে চাই আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ যাতে ভালো হয়, সেটাই সবাই বোঝা উচিত। সব দলের পোলাপানি তো লেখাপড়া করে, আমি চাই সবাই তারা এটা তো সহনীয় হোক, সহনীয় যাতে পরীক্ষাটা নিতে পারে সেই ব্যবস্থা তারা করুক। রাজনীতিটা রাজনীতির জায়গায় থাকুক আর পড়াশোনাটা পড়াশোনার জায়গায় থাকুক। প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা থাকলে ভালো হয়। যারা নানা ধরনের কৌশল নিয়ে মিথ্যা প্রচারণা চালিয়ে প্রশ্নপত্র ফাঁসের কথা বলেন, এইবারও বলার সাহস পান নাই, গতবার বলার সাহস পান নাই। যারা এই অমানবিক হিংস্র জঙ্গিবাদী কৌশল নিয়ে মানুষ হত্যা করার ক্ষমতা দিতে চান, তারা দয়া করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের পথে বাধার সৃষ্টি করবেন না। তারা যেন ঠিকমতো পরীক্ষা দিতে পারে সেই সুযোগ আপনারা সৃষ্টি করে দিবেন। এবং আমরা আশা করি দেশবাসী আমাদের সাথে আছেন, আমাদের জনগণ আমাদের সাথে আছেন, সব পেশার সব মানুষ আমাদের সমর্থন করছেন। কারণ আমাদের সকলের সন্তান তো তারাই তো ভবিষ্যৎ দেশ গড়ে তুলবেন। সুতরাং আমরা আবারও আহ্বান জানাচ্ছি যে আর হরতাল দিবেন না, অবরোধ দিবেন না। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। দক্ষিণ সিটিতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাইদ খোকন এবং বিএনপি নেতা মির্জা আব্বাসের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। রাজধানীর আগারগাঁওয়ে উত্তর সিটি কর্পোরেশন রিটার্নিং অফিসারের কার্যালয় এবং গুলিস্তানে দক্ষিণ সিটি কর্পোরেশন রিটার্নিং অফিসারের কার্যালয়ে একযোগে চলছে মেয়র, কাউন্সিলর এবং মহিলা কাউন্সিলরদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ। এদিকে যাচাই বাছাই শেষে দক্ষিণে বিএনপি নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এদিকে উত্তরে বিএনপি নেতা আব্দুল আওয়াল মিন্টুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। এছাড়া উত্তর সিটিতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হক, আব্দুল আওয়াল মিন্টুর ছেলে তাবিথ আওয়াল, সারা বেগম কবরী, জাতীয় পার্টি সমর্থিত বাহাউদ্দিন বাবুল সহ 19 জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। আব্দুল আওয়াল মিন্টু এর সমর্থনকারী জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক, আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভোটার না বিধায় জনাব আব্দুল আওয়াল মিন্টুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হলো। দর্শক, এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ে উত্তর সিটি কর্পোরেশনের রিটার্নিং অফিসারের কার্যালয়ে আছেন আমাদের রিপোর্টার রামিম হাসান। সেখানকার সবশেষ খবর জানতে চলে যাচ্ছি তার কাছে। রামিম। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে বাছাই কার্যক্রম সেটি এখনো পর্যন্ত চলছে এবং
সেটি শুরু হয়েছে সকাল 10টার দিকে এবং প্রথমেই মেয়র প্রার্থী যারা ছিলেন তাদেরকে এই যাচাই বাছাই কার্যক্রমে অংশগ্রহণ করেন তারা, এবং তাদের মধ্যে 19 জন ইতিমধ্যে বৈধ প্রার্থী হিসেবে বিবেচিত হয়েছে। শুধুমাত্র 2 জন প্রার্থী যাদেরকে অবৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে। তাদের মধ্যে বিএনপি সমর্থিত এবং বিএনপির যিনি বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টু, তার যেই মনোনয়নপত্রটি ছিল সেটিকে বাতিল করা হয়েছে এবং সেই যে কারণটি দেখানো হয়েছে সেখানে যিনি সমর্থনকারী ছিলেন আব্দুর রাজ্জাক, তিনি এই সিটি কর্পোরেশনের ভোটার না হয় আইন অনুযায়ী তার যেই মনোনয়নপত্র সেটি বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। এবং পাশাপাশি নাঈম হাসান আরেকজন মেয়র প্রার্থী যার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এবং তার সেটির কারণ দেখানো হয়েছে ঋণ খেলাপি হিসেবে, যে ঋণ খেলাপি হওয়ার কারণে তার সেই মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আমরা আব্দুল আউয়াল মিন্টুর যিনি প্রতিনিধি ছিলেন, এখানে এসেছিলেন, তার সঙ্গে কথা বলেছি। তারা যেমনটি বলছেন যে তারা যে আপিলের সুযোগ রয়েছে, আপনি জানেন যে আজকে এবং কালকে যে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে 3 দিন কিন্তু সকল প্রার্থী আপিল করার সুযোগ পাবেন এবং ঢাকা বিভাগীয় যেই ডিভিশনাল কমিশনার রয়েছেন তার কাছে, এবং সেই আপিল তারা করবেন এবং আপিল করার পরে আপিলের মাধ্যমেই কিন্তু শেষ পর্যন্ত আসলে ফলাফল জানা যাবে যে আসলে তাদের শেষ পর্যন্ত তাদের মনোনয়নপত্রটি বৈধ থাকবে কিনা। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, আব্দুল আউয়াল মিন্টুর ছেলে তাবিত আউয়াল তিনিও কিন্তু মনোনয়নপত্র দাখিল করেছিলেন এখানে এবং তার মনোনয়নপত্রটি কিন্তু বৈধ হিসেবে বিবেচিত হয়েছে। এর পাশাপাশি আনিসুল হক, যিনি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এই সিটি কর্পোরেশন উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী, এবং তার পাশাপাশি এখানে কবরী সারা হোসেন কবরী, তিনিও মেয়র প্রার্থী। তাদের দুজনেরই কিন্তু মনোনয়নপত্রটি বৈধ হিসেবে বিবেচিত হয়েছে। এর পাশাপাশি আরো কয়েকজনের নাম যদি বলি, যিনি এরশাদ অর্থাৎ জাতীয় পার্টির চেয়ারপারসন হোসেন মোহাম্মদ এরশাদের যিনি উপদেষ্টা ছিলেন ববি হাজ্জাজ, তার মনোনয়নপত্রটিও বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে। এর পাশে আমরা দেখেছি যে মাহিবি চৌধুরী, বদরুদ্দোজা চৌধুরীর ছেলে, তার মনোনয়নপত্র কিন্তু বৈধ ঘোষণা করা হয়েছে। মোটামুটি শুধুমাত্র 2 জন ছাড়া সবার মনোনয়নপত্র কিন্তু বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখানে এখনো পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যেই ওয়ার্ড কমিশনার এবং সংরক্ষিত মহিলা আসনের যারা প্রার্থী তাদের যেই ঘোষণা সেটি কিন্তু এখনো পর্যন্ত চলছে এবং রিটার্নিং কর্মকর্তা যে ওয়ার্ড অনুযায়ী প্রত্যেকটি যেই ওয়ার্ডগুলো রয়েছে, যে মোট এখানে 36টি ওয়ার্ড রয়েছে উত্তরের, আলাদা আলাদা করে ওয়ার্ডের যারা প্রার্থী রয়েছেন তাদেরকে ডেকে তাদের মনোনয়নপত্র বাতিল হচ্ছে কিনা বা বৈধ হিসেবে বিবেচিত হচ্ছে কিনা সেগুলো এখান থেকে ঘোষণা করা হচ্ছে। তো মোটামুটি এটা বিকেল 5টা পর্যন্ত চলবে। আমরা চেষ্টা করব এর প্রতি ঘন্টার আপডেটগুলো জানিয়ে দেওয়ার। এখন এই পর্যন্ত ছিল আমার কাছে এখানকার সর্বশেষ তথ্য। দর্শক, রাজধানীর আগারগাঁও উত্তর সিটি কর্পোরেশনের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী রামিম হাসান। তিনি জানাচ্ছিলেন সেখানকার সবশেষ খবর। রাজধানীর গুলিস্তানে দক্ষিণ সিটি কর্পোরেশন রিটার্নিং অফিসারের কার্যালয়ে আছেন রিপোর্টার মৌসুমী ইসলাম। আমরা এবার সরাসরি চলে যাব তার কাছে। মৌসুমী, সজল, আমাদের সহকর্মী রামিম হাসান যেমনটি বলছিলেন যে উত্তরে মেয়র প্রার্থী যারা আছেন তাদের মনোনয়নপত্র যাচাই বাছাই হয়ে গেছে। এখন মহিলা সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। ঠিক তেমনি কিন্তু দক্ষিণ সিটি কর্পোরেশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়েও কিন্তু ঠিক একই অবস্থা। মেয়র প্রার্থী যারা আছেন তাদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ শেষ হয়ে গেছে। এখন মহিলা সংরক্ষিত আসনে যে মেয়র কাউন্সিলর প্রার্থীরা আছেন তাদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ চলছে। এরপর সাধারণ কাউন্সিলর প্রার্থীদের যাচাই বাছাইয়ের কাজ চলবে। আজ মূলত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, সজল আপনি জানেন যে 57টি ওয়ার্ড নিয়ে গঠিত। এর মধ্যে আজকে 1 থেকে 18 নম্বর ওয়ার্ড পর্যন্ত যাচাই বাছাইয়ের কাজ চলবে। তো সেটির কাজই কিন্তু চলছে। তো সজল, যেমনটি বলছিলাম যে এর আগে মেয়র প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ হয়েছে। মেয়র প্রার্থী হিসেবে দক্ষিণ থেকে নির্বাচন করতে ইচ্ছুক এরকম 26 জন তাদের মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে 26 জনেরই যাচাই বাছাইয়ের কাজ আজকে শেষ হয়েছে। এর মধ্যে 23 জনের মনোনয়নপত্র নির্বাচন কমিশন গ্রহণ করেছেন এবং বৈধ বলে ঘোষণা করেছেন। এছাড়া 3 জনের মনোনয়নপত্র বাতিল করেছেন। এর মধ্যে একজন আছেন বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টু, যিনি বিডিআর বিদ্রোহ মামলা সাজাপ্রাপ্ত আসামি। এর জন্য কিন্তু তার মনোনয়নপত্রটি বাতিল করে দেওয়া হয়েছে। এছাড়া আরো বাকি যে 2 জন আছেন তাদের একজন ঋণ খেলাপি থাকার কারণে তাদের মনোনয়নপত্র বাতিল করে দেওয়া হয়েছে। তার নাম হচ্ছে বাবুল সর্দার চাকারি, যিনি ঋণ খেলাপি, তার জন্য তার মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে। এছাড়া আরেকজন যার নাম হচ্ছে রেজাউল করিম চৌধুরী, তার ভোটার তালিকায় কিছুটা সমস্যা থাকার কারণে তার মনোনয়নপত্র বাতিল করে দেওয়া হয়েছে। এছাড়া বাকি 23 জনেরই কিন্তু মনোনয়নপত্র গ্রহণ করেছে দক্ষিণ সিটি কর্পোরেশনের রিটার্নিং কর্মকর্তা। এর মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাইদ খোকন আছেন, তার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। এছাড়া বিএনপির 3 জন নেতা আব্দুস সালাম, মির্জা আব্বাস এবং আসাদুজ্জামান রিপন, তাদের মনোনয়নপত্র কিন্তু বৈধ বলে ঘোষণা করেছেন। এছাড়া জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী হাজী সাইফুদ্দিন
আহমেদ মিলন তার মনোনয়নপত্র কিন্তু রিটার্নিং কর্মকর্তা বৈধ বলে ঘোষণা করেছেন। এছাড়া সাবেক সাংসদ রনির মনোনয়নপত্র কিন্তু গোলাম মাওলা রনির মনোনয়নপত্র কিন্তু রিটার্নিং কর্মকর্তা বৈধ বলে ঘোষণা করেছেন। তো সজল, মোট 26 জনের মধ্যে 23 জন মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষিত হয়েছে। এছাড়া 3 জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। সজল, এই ছিল দক্ষিণ সিটি কর্পোরেশন রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সবশেষ খবর। মৌসুমী, আপনি থাকুন ওখানে, আরো সংবাদ সংগ্রহ করুন, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করব। দর্শক, রাজধানীর গুলিস্তানে দক্ষিণ সিটি কর্পোরেশনের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন রিপোর্টার মৌসুমী ইসলাম। মানবতা বিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত কামারুজ্জামানের রিভিউ আবেদনের শুনানি 5 এপ্রিল পর্যন্ত মুলতবি করেছেন আদালত। সকালে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ আসামি পক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে এদিন ধার্য করেন। গত বছরের 3 নভেম্বর মৃত্যুদণ্ড বহাল রেখে সংক্ষিপ্ত রায় দেন আপিল বিভাগ। রায়টি গত 18 ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ আকারে প্রকাশ হয়। এর পরদিন কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল 2। আসামি পক্ষের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন অসুস্থ থাকায় সময় আবেদন করেন তারা। এদিকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের জানান, মামলাটি বিলম্বিত করার জন্যই সময় আবেদন করছে আসামি পক্ষ। রিভিউ পিটিশনের হিয়ারিং এর জন্য কার্যতালিকায় ছিল। আমরা গতকালকেই এই মামলাটির হিয়ারিং স্থগিত করার 4 সপ্তাহের জন্য স্থগিত করার জন্য খন্দকার মাহবুব হোসেন, এই মামলার যিনি সিনিয়র অ্যাডভোকেট, তার অসুস্থতার গ্রাউন্ডে 4 সপ্তাহ অ্যাডজমেন্টের জন্য আমরা একটি অ্যাপ্লিকেশন দিয়েছিলাম। মহামান্য আপিল বিভাগ আমাদের অ্যাপ্লিকেশনটি আজকে শুনেছেন। উভয় পক্ষকে শোনার পরে এই মামলার পরবর্তী হিয়ারিং এর জন্য 5 এপ্রিল দিন নির্ধারণ করেছেন। এখন আসামি পক্ষ চাইবেই এটাকে বিলম্বিত করার জন্য। এটা আমি যা বুঝি, তারা এমন কোনো পদক্ষেপ নিতে ছাড়বে না যাতে এটাকে ডিলে করা যায় যতখানি। আদালত সময়ে দেওয়া না দেওয়ার সম্পূর্ণ আদালতের ইখতিয়ার। আমি আমার যে বক্তব্য, সেই বক্তব্যতে স্পষ্ট বলেছি, এটা তারা শুধুমাত্র বিলম্বিত করার জন্য এগুলো করছেন। গত 21 মার্চ মাগুরায় পেট্রোল বোমায় দগ্ধ ট্রাক চালক ইমরান মোল্লা নামের আরও একজন মারা গেলেন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে। এ ঘটনায় দগ্ধ 9 জনের মধ্যে 5 জন মারা গেলেন। গত 11 দিন ধরে দগ্ধ যন্ত্রণায় ভুগে অবশেষে আজ ভোরে মারা গেলেন ইমরান। 2 বছরের শিশুকে নিয়ে তার স্ত্রী লাভলি এখন দিশেহারা। এর আগে একই ঘটনায় একমাত্র ভাইকে হারিয়েছেন লাভলি, আজ হারালেন স্বামীকে। গত 21 মার্চ রাতে মাগুরা যশোর সড়কের মহিঢাল এলাকায় বালুবাহী ট্রাকে পেট্রোল বোমা ছড়ে দুর্বৃত্তরা। এই ঘটনায় 9 শ্রমিক দগ্ধ হন। চিকিৎসকরা জানান, শ্বাসনালী সহ ইমরানের শরীরের 50% পুড়ে যাওয়ায় প্রথম থেকেই তিনি আশঙ্কাজনক অবস্থায় ছিলেন। কয়দিন আগে মারা গেছে। আমার 6টা মন্দির একটা ভাই ছিল, আর স্বামী ছাড়া আমার পৃথিবীতে কেউ ছিল না। এখন দেখার মতো আর কোনো লোক থাকলো না আমার। প্রধানমন্ত্রী যেন তাকে শাস্তি দেয়, যারা আমার বাচ্চারে এতিম করেছে, আমার বিধবা করেছে, এইসব সন্ত্রাসীদের জন্য শাস্তি দেয়। আমার ভাই পেট্রোল বোমায় মরে গেছে, বোনের জামাই পেট্রোল বোমায় মরে গেছে, 2টা সংসার ধ্বংস করে দিচ্ছে। তারা আরো কি চায়, আর কি করতে পারে। সময় সংবাদে আরো থাকছে। বরগুনার তালতলির আতঙ্কের নাম আব্দুর রশিদ। যুবলীগ নেতার ছত্রছায়ায় চালাচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ড। নির্যাতন করে হিন্দু পরিবারের জমি দখল করায় তার কাজ। চৈত্রের প্রচণ্ড দাবদাহ নগরবাসীকে স্বস্তি দিয়েছে সকালের এক পশলা বৃষ্টি। সকাল 9:30টার দিকে বৃষ্টির সঙ্গে ছিল দমকা বাতাস। তবে অফিসগামীদের পড়তে হয় কিছুটা বিড়ম্বনায়। বৃষ্টির সঙ্গে সঙ্গে যানজটও বেড়ে যাওয়ায় দীর্ঘ সময় গাড়িতেই বসেছিলেন অফিসগামীরা। ফলে নির্দিষ্ট সময়ে অফিসে পৌঁছাতে পারেননি অনেকেই ভেজা কাপড়ে গাদাগাদি করে উঠতে হয়েছে গাড়িতে। সাধারণ মানুষ কিছুটা নাকাল হলেও সকালের এক পশলা বৃষ্টিতে প্রকৃতি যেন স্নিগ্ধতা ফিরে পেয়েছে। তীব্র গরমের পর স্বস্তির বৃষ্টি শান্তির পরশ নিয়ে এসেছে। হঠাৎ এই বৃষ্টি উপভোগ করতেও ভোলেননি নগরবাসী। দর্শক, পদ্মা সেতুর নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে প্রতি মাসের 1 তারিখে আমরা রিপোর্ট প্রচার করে থাকি। এরই ধারাবাহিকতায় আজ থাকছে এই সেতুর মূল কাজ নিয়ে একটি রিপোর্ট। ক্রমশ দৃশ্যমান হয়ে উঠছে পদ্মা সেতুর মূল অবকাঠামো। পুরোদমে চলছে এখন টেস্ট পাইলিং এর কাজ।
আর এ কাজে সাফল্য পেলে চলতি বছরের জুলাই মাস থেকেই শুরু হবে মূল পাইল বসানোর কাজ। আপাতত তাই টেস্ট পাইলিংকেই পদ্মা সেতু প্রকল্পের বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। সাইফুল ইসলামের ক্যামেরায় রিপোর্ট এহসান জুয়েলের। গত বছর কাজ শুরু, এরপর মূল সেতু সঙ্গে পদ্মা নদীর দুপারে সংযোগ সড়ক, ভূমি অধিগ্রহণ করে স্থানীয়দের পুনর্বাসন এগিয়েছে অনেক দূর। মাওয়া শিমুলিয়া ঘাটের মাঝখানে চীনা কোম্পানির ফ্যাব্রিকেশন ইয়ার্ডেও সারাক্ষণই চলছে ব্যাপক কর্মযোগ্যতা। তবে নদীতে মূল সেতুর দৃশ্যমান নির্মাণ কাজ শুরু হয়েছে চলতি বছরের মার্চ মাস থেকে। আগের মাওয়া ঘাট যেখান থেকে মূল সেতু নির্মাণ হবে সেখানে এখন চলছে টেস্ট পাইলিং এর কাজ। আপাতত 1.5 ডায়ামিটারের পাইল বসানো হলেও মূল পাইলগুলোতে ডায়া হবে 3 মিটারের। চীনের তৈরি পাইল, জার্মানির তৈরি 3000 টন ওজনের হাইড্রোলিক হ্যামার দিয়ে পাঠানো হবে 120 ফুট মাটির গভীরে। প্রায় 6 কিলোমিটার সেতুতে 42টি মূল পাইল বসানোর জন্য টেস্ট পাইল বসানো হবে 10টি। সঙ্গে থাকবে 2টি কনস্ট্রাকটিভিটি পাইল। এই টেস্ট পাইলগুলো থেকে শিমুলিয়ার দিকে 50 মিটার দূরত্বে বসানো হবে মূল বা সার্ভিস পাইল। যেহেতু আমরা ট্রায়াল পাইলিং করতে যে আমরা যে বাধার সম্মুখীনগুলো হব, আমাদের কোনো কিছু প্রবলেম হলে সেখানেই আমরা এটা সলভ করার চেষ্টা করব সার্ভিস পাইলে যাওয়ার আগে। আমার মনে হয় না সেটা খুব একটা চ্যালেঞ্জিং জব হবে, যেহেতু চ্যালেঞ্জটা হইতেছে আমাদের এখনই, যেটা আমরা ট্রায়াল পাইলে আমরা সেটা ফেস করব। প্রথম দু-একটি টেস্ট পাইলিং এ সাফল্য পেলে এরপর একসঙ্গে চলবে টেস্ট এবং মূল পাইলিং এর কাজ। টেস্ট পাইলের জন্য আগস্ট সেপ্টেম্বর মাস পর্যন্ত সময় বেঁধে দেওয়া থাকলেও জুলাইয়ে সার্ভিস পাইল বসানোর ব্যাপারে আশাবাদী সংশ্লিষ্ট কর্মকর্তারা। একদম প্রথমটা টেস্ট এবং ট্রায়াল আমরা বলতেছি, কারণ এখন আমরা অনেক কিছুই জানি না, ঠিক আছে। এটাতে আমরা মেথোডোলজি এবং অন্যান্য যে বিষয়গুলো থাকবে এটা আমরা ড্রাইভ করতে চাই, কী কী সমস্যাগুলো হয় পরবর্তীতে এগুলো আমরা আরো তাড়াতাড়ি করতে পারবো। মের শেষের দিকে আমাদের জার্মানি থেকে হ্যামারটা আসবে, তবে আশা করা যায় যে আমাদের প্রোগ্রামে আছে আগস্ট সেপ্টেম্বরের দিকে, কিন্তু জুলাইয়ের দিকে আমরা চেষ্টা করতেছি যত তাড়াতাড়ি সম্ভব হয়। সার্ভিস পাইল বসানো হয়ে গেলে এরপর শুরু হবে উপরের অংশে সাবস্ট্রাকচার এবং সুপার স্ট্রাকচার নির্মাণ কাজ। মাটির গঠন বিবেচনায় টেস্ট পাইলের 50 মিটারের মধ্যে বসানো হবে মূল পাইলগুলো। আর এ ধরনের 42টি পাইলের উপর নির্মাণ করা হবে প্রায় 6 কিলোমিটারের পদ্মা সেতু, যার জন্য সময় প্রয়োজন হবে 2 থেকে 2.5 বছর। আর তাই পাইল বসানোকেই সেতু নির্মাণের মূল চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করছেন নির্মাণ কাজের সঙ্গে সংশ্লিষ্টরা। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়াঘাট, মুন্সিগঞ্জ। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত আজমান নাসির এবং বিএনপি সমর্থিত এম মঞ্জুর আলম সহ 7 মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার। মেয়র পদের বাকি 6 প্রার্থীর মনোনয়নপত্রে কিছুটা অসঙ্গতি থাকায় বাতিল না করে তা সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে। সকাল 10টায় চট্টগ্রামের মুসলিম হলে অস্থায়ী রিটার্নিং অফিসারের কার্যালয়ে বাছাই প্রক্রিয়া শুরু হয়। 2 দিনব্যাপী এ বাছাইয়ের প্রথম দিনে 13টি মেয়র, 18টি কাউন্সিলর, সাধারণ কাউন্সিলর এবং 7টি সংরক্ষিত কাউন্সিলর পদে মনোনয়নপত্র বাছাই করা হচ্ছে। আগামীকাল বাকি কাউন্সিলর এবং সংরক্ষিত কাউন্সিলর পদের মনোনয়নপত্র বাছাই করা হবে। এবার মেয়র পদে 13টি, 41টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে 288টি এবং 14টি সংরক্ষিত কাউন্সিলর পদে 71টি মনোনয়নপত্র জমা পড়েছে। বাছাই শেষে আগামী 3 এপ্রিল চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার। মনোনয়নপত্র মেয়র পদে বাছাই প্রক্রিয়া চলছে। আমরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানগণকে তাদের অযোগ্য ব্যক্তিবর্গের তালিকা নিয়ে উপস্থিত থাকতে বলেছি এবং প্রার্থীগণ তাদের প্রস্তাবক সমর্থক নিয়ে উপস্থিত থাকবেন। এখন আমাদের এই কার্যক্রমটা অব্যাহত থাকবে এবং আমরা মেয়র পদের কার্যক্রম এখন চলছে। পরবর্তীতে আমরা সাধারণ এবং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলের মনোনয়নপত্র বাছাই করব। দর্শক, চট্টগ্রামেও আজ থেকে শুরু হয়েছে সিটি নির্বাচনে 2 দিনব্যাপী মনোনয়নপত্র বাছাইয়ের কাজ। মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্রের তথ্য ও নথিপত্র পরীক্ষা করছেন রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসাররা। এই মুহূর্তে নগরীর মুসলিম হলে রয়েছেন আমাদের রিপোর্টার কমল দেব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল। ধন্যবাদ সজল। প্রথম 2 ঘন্টায় এখন পর্যন্ত মেয়র পদে যে মনোনয়নপত্র এবং সাধারণ কাউন্সিলর পদের 10টি পদ এবং সংরক্ষিত কাউন্সিলর পদের 6টি পদের যে বাছাই প্রক্রিয়া শেষ হয়েছে। আর এই বাছাই প্রক্রিয়ার মধ্যে মেয়র পদে 13 জন যে প্রার্থী ছিল তার মধ্যে 7 জনকে তারা বৈধ বলে ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে আওয়ামী লীগের আজমান নাসির, বিএনপি সমর্থিত আজমান নাসির উদ্দিন, বিএনপি সমর্থিত এম মঞ্জুর আলম, জাতীয় পার্টি সমর্থিত সুলেমান আলম শেখ উল্লেখযোগ্য। এছাড়া সাধারণ কাউন্সিলর পদের মধ্যে 4 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বিভিন্ন অসঙ্গতি থাকার কারণে। আর
সংরক্ষিত কাউন্সিলর পদে এখন পর্যন্ত একজনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। তবে তাদেরকে বলা হয়েছে আগামী 3 দিন আপিলের সুযোগ থাকবে। মূলত চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এম আব্দুলের নেতৃত্বাধীন আপিল বিভাগে তারা আপিল করতে পারবেন এবং 3 দিনের মধ্যে সে আপিল বৈধ বলে যদি ঘোষণা করা হয় তাহলে তারা প্রার্থিতা ফিরে পাবে, আর না হয় তাদের যে প্রার্থিতা বাতিল করা হয়েছে তাই বলবৎ থাকবে। অর্থাৎ এখান থেকে যাদেরকে বাতিল করা হয়েছে সে তাদের এখান থেকে নোটিশ সার্টিফিকেশন কপি নিয়েই মূলত বিভাগীয় কমিশনের কাছে তাদেরকে আপিল করতে হবে। তবে এখন চলছে বাছাই প্রক্রিয়া। মূলত আজ প্রথম দিন মেয়র পদের মেয়র এবং সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত কাউন্সিলর পদের বাছাই এবং আগামীকাল চলবে। আর বাকিগুলো অর্থাৎ সাধারণ কাউন্সিলর মধ্যে 23টি পদ এবং সংরক্ষিত কাউন্সিলর মধ্যে 60টি পদের বাছাই হবে আগামীকাল। আজ সকাল 10টা থেকে বাছাই শুরু হয়েছে, অর্থাৎ গত 28 মার্চ যারা মনোনয়নপত্র জমা দিয়েছিল মূলত একটি মেয়র পদের জন্য 13 জন, সাধারণ 41 জন কাউন্সিলর পদের জন্য 288 জন এবং 14টি সংরক্ষিত কাউন্সিলর পদের জন্য 71 জন মনোনয়নপত্র জমা দিয়েছিল এবং তা বাছাই প্রক্রিয়া চলছে। আর 2 দিনের বাছাই প্রক্রিয়া শেষে আগামী 3 এপ্রিল মূলত চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। এই ছিল চট্টগ্রাম থেকে এখন পর্যন্ত মনোনয়নপত্র বাছাইয়ের সর্বশেষ। দর্শক, চট্টগ্রাম নগরীর মুসলিম হলে স্থাপিত অস্থায়ী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে সেখানকার সবশেষ খবর জানাচ্ছিলেন রিপোর্টার কমল দেব। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সদস্য ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেনের উপর কি কারণে হামলা চালানো হয়েছিল তা খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান। এখনো পর্যন্ত তদন্তের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন তিনি। মঙ্গলবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে গুলিতে আহত জাহাঙ্গীর হোসেনকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। রাজস্ব বিভাগের কর্মকর্তা কর্মচারীদের নিরাপত্তা জোরদার করা হয়েছে, সেই সাথে সাথে যারা দোষী ব্যক্তি যারা দুষ্কৃতিকারীদের খুঁজে বেড়ানো হচ্ছে, তদন্ত করা হচ্ছে। আমরা মনে করছি যে খুব শিগগিরই এর একটা সুরাহা হবে। দোষী ব্যক্তি যারা আছে, যারা দুষ্কৃতিকারী, যারা সরাসরি এই ঘটনার সাথে জড়িত অথবা এই ঘটনায় যারা পরিকল্পনা করেছেন তাদের সকলকে তাদের তদন্তের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় নেওয়া হবে। চলমান রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে বাধাগ্রস্ত হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগ। সেন্টার ফর এনবিআর বলছে, বর্তমান সরকারের আগের মেয়াদে এয়ারলাইন্স এবং ব্যাংকিং খাতে নতুন নতুন বিনিয়োগ হলেও চলতি মেয়াদে অনিবাসীদের বিনিয়োগ প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। আর রাজনৈতিক অচলাবস্থার উত্তরণে স্থায়ী কোনো পদক্ষেপ না নিলে দীর্ঘমেয়াদে মাতৃভূমিতে বিনিয়োগে আগ্রহ হারাবে প্রবাসী বাংলাদেশি বিনিয়োগকারীরা। বিস্তারিত মোস্তফা মাহবুবের রিপোর্টে। জীবিকার তাগিদে নিজ দেশ ছেড়ে প্রবাসে পাড়ি জমিয়েছেন অনেক বাংলাদেশি। কঠোর শ্রম আর যোগ্যতা দিয়েই পরবাসে জমিয়েছেন বিপুল সম্পদ। কেউ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে, আবার কেউ বা ব্যবসায়িক পরিধি বাড়াতে প্রবাসে অর্জিত এসব অর্থ বিনিয়োগ করেছেন দেশে। তবে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে এ ধরনের বিনিয়োগ এখন বন্ধ হওয়ার উপক্রম। ব্যাংক, বিমা, তারপরে এয়ারলাইন্স সহ অনেকগুলো বড় বড় খাতে কিন্তু প্রবাসীরা বিনিয়োগ করেছেন। সাম্প্রতিক সময়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতিতে প্রবাসী কেন, যারা ঘরের ভিতরে আছেন, দেশে যারা বসবাস করছেন, তারাও তো বিনিয়োগ করতে ভয় পাচ্ছেন। কিভাবে আমরা আশা করি ফরেনাররা আসবে, কারণ আমরা নিজেরাই আসতে চাইতেছি না। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে 2014 সালে দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ হয় 152 কোটি মার্কিন ডলার, যা 2013 সালে ছিল 159 কোটি মার্কিন ডলার। প্রবাসীদের জন্য বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করতে না পারলে এ পরিমাণ আরো কমে আসবে বলে মত সংশ্লিষ্টদের। ব্রিটেনে বা মিডল ইস্ট কান্ট্রিতে যারা আমরা ছড়িয়ে ছিটিয়ে আছি, আমরা যদি নিজেরাই ইনভেস্ট করি আমাদের দেশকে আমরা সোনার দেশে পরিণত করতে পারবো। এটা যথেষ্ট হয়ে যাবে ইনভেস্টমেন্টের জন্য। সবকিছুর মূলেই কিন্তু এই আমাদের রাজনৈতিক অস্থিরতা, এইটাকে আমাদের ঠিক করতে হবে, এছাড়া আমরা কোনোভাবেই আগাতে পারবো না। এ অবস্থায় অর্থনীতির স্বার্থেই দীর্ঘমেয়াদে রাজনৈতিক সমস্যার সমাধানের তাগিদ দিয়েছেন প্রবাসী বিনিয়োগকারীরা। মোস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। যৌতুক দিতে না পারায় স্বামীর নির্মম নির্যাতনে গুরুতর আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ঢাকা মেডিকেলে ভর্তি করেছে তার পরিবার। গতকাল তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রাতে আহত ছাত্রীকে দেখতে ঢাকা মেডিকেলে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ.ম.শ. আরেফিন সিদ্দিক। আহত ছাত্রীর পরিবারের দাবি, 2 বছর আগে বিয়ের পর থেকেই 5 কোটি টাকা যৌতুকের দাবি করে আসছিল আহত ছাত্রীর স্বামী নাজির উদ্দিন। চাহিদা মতো যৌতুক না পেয়েই ওই ছাত্রীর ওপর নির্যাতন শুরু করে তার স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন। সোমবার স্বামীর নির্যাতনে মেয়ে অসুস্থ হয়ে পড়েছে এমন খবর পেয়ে টাঙ্গাইলের কালীহাতিতে মেয়ের শ্বশুরবাড়ি যান পিতা নুরুল ইসলাম।
সেখান থেকে পুলিশের সহায়তায় মেয়েকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন তিনি। পরিবারের অভিযোগ, এ ঘটনায় নির্যাতনকারী স্বামী সেনাবাহিনীর কর্মকর্তা মেজর নাজির উদ্দিনের বিরুদ্ধে মামলা করতে গেলেও তা নেয়নি পুলিশ। এক বছর যাবত ওই যৌতুক নিয়ে করতেছে বেশি। এটাও এক কারণ। আর মেয়েকে এখানে আসতেই দেবে না, তার বাড়ি গাড়ি এবং 50 ভরি স্বর্ণ এগুলো চাইছে। আমরা সারাদিনই চেষ্টা করছি আজকে যেন মামলা নিতে, থানায় মামলা নিতে রাজি হয় না। আমরা আগামীকালকে কোর্টে মামলা করব। তো একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, সে বিয়ে করেছে, তার হাজবেন্ড এই ধরনের অত্যাচার করবে, সে যে বর্ণনা দিচ্ছিল, এটা সত্যি মেনে নেওয়া যায় না। আমাদের ছাত্রী যদি কোনো অত্যাচার নির্যাতনের শিকার হয়, সেটা আমাদের দায়িত্ব দেখা। এদিকে সকালে মামলার উদ্দেশ্যে টাঙ্গাইলে রওনা হয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রীর পরিবার। ব্লগার ওয়াশিকুর রহমানের হত্যা মামলা গোয়েন্দা বিভাগে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আটক জিকরুল্লাহ ও আরিফুল ইসলাম সহ 4 জনকে আসামি করে সোমবার রাতে তেজগাঁও থানায় মামলা দায়ের করে পুলিশ। মামলার অপর আসামিরা হলেন আবু তাহের ও মূল পরিকল্পনাকারী মাসুম। রাজধানীর তেজগাঁও বেগুনবাড়ি ব্লগার ওয়াশিকুর রহমান সোমবার সকালে তার বাসার কাছেই নির্মমভাবে খুন হন। যার অত্যাচার নির্যাতনে ভিটে হারা হয়েছিল 14 হিন্দু পরিবার, সেই আব্দুর রশিদ বরগুনার তালতলী উপজেলার গাববাড়িয়ায় এক আতঙ্কের নাম। স্থানীয়দের অভিযোগ, নামধারী যুবলীগ নেতার ছত্রছায়ায় এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ ও হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন করাই তার কাজ। সময় সংবাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এমন নানা তথ্য। স্থানীয় জনপ্রতিনিধির দাবি, আব্দুর রশিদের বিরুদ্ধে যেমন মামলা হয়েছে, তেমনি তার নির্যাতন বন্ধে করা হয়েছে মানববন্ধনও। বর্তমানে হাজতে থাকা আব্দুর রশিদের বিরুদ্ধে 6টি মামলা আছে বলে জানিয়েছে পুলিশ। এম এ আজিমের পাঠানো তথ্য ও এস এম সিফাতের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। স্থানীয়রা জানান, গত বিএনপি সরকারের সময় দীর্ঘদিন ঢাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিল আব্দুর রশিদ। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আশ্রয় নেয় নিজ গ্রাম বরগুনার তালতলী উপজেলার গাববাড়িয়ায়। এরপর স্থানীয় পৌর যুবলীগ নেতা জাকির সর্দারের ছত্রছায়ায় গ্রামের সাধারণ মানুষ এবং গ্রামের 14টি হিন্দু পরিবারের ওপর শুরু করে অমানবিক নির্যাতন। তার বিরুদ্ধে হিন্দু পরিবারগুলোর নারীদের ওপর যৌন নির্যাতন চালানোর অভিযোগ রয়েছে। আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে ও দেশে আসার পরে ওইখানে কুলেতে দেশে আসি আর কি এইখানে সন্দেহ শুরু করছে। সে করে বিএনপি করে কিন্তু আওয়ামী লীগের পাওয়ার পায়, সে ফর্দ লড়তে সবখানে এই ধরনের কার্যক্রম শেয়ার মধ্যে চলতেছে। হিন্দু কয়েকটা ঘর ছিল, আগো খুব অত্যাচার করতে আসে। হিন্দু মাইয়াগো স্কুলে যাইতে, ধান খেতে লই যাইতে। যাদবের মেরে অনেক অত্যাচার মানববন্ধন কেস দিয়েছে। কেস দেওয়ার পর নেতারা ছাড়িয়ে দেওয়ার পর হিন্দুরা আস্তে আস্তে এখান থেকে পলাই চলে যাইতে আছে। ভিটে মাটি ছেড়ে চলে যাবার পর গত 23 মার্চ যাদব সরকার বাদী হয়ে একটি মামলা করলে তালতলী থানা পুলিশ রশিদকে গ্রেপ্তার করে। এ সময় আত্মগোপন করে স্থানীয় যুবলীগ নেতা জাকির সর্দার। তবে তার বাড়ির পাহারায় দায়িত্বে থাকা মহিলা জানান, তার ব্যাপারে কিছুই জানেন না তিনি। এই বাসার লোক কই? কবে নামে গেছে? এদিকে জাকির সর্দারকে পৌর যুবলীগ নিষ্ক্রিয় কর্মী বলে দাবি করলেও জেলা যুবলীগ বলছে সে তাদের কর্মী নয়। জাকির আসলে পৌর যুবলীগের সহসভাপতি হিসেবে আমার সাথে কাজ করে, কিন্তু সে আনএক্টিভ। একসময় তিনি যুবলীগ করত, এখন আর যুবলীগের কোনো কমিটিতে কোনো সংগঠনের কোথাও নাই। রশিদকে প্রতিহত করতে মানববন্ধন ও ইউনিয়ন পরিষদে রেজুলেশন করে থানায় জমা দিয়েছিলেন বলে দাবি ইউপি চেয়ারম্যানের। অনেকে মিললে আমরা মানববন্ধন করছি, তারপর ওর বিরুদ্ধে 3-4টা কেস দেওয়া হয়েছে। কেসে হয়তো 27 নম্বর হাজতও কাটছে। আর পুলিশ বলছে রশিদকে একাধিকবার গ্রেপ্তার করা হয়েছে, তবে জামিনে এসে ও মামলা থেকে খালাস পেয়ে আবারও সন্ত্রাসী কাজ শুরু করে সে। যাদব সরকার বাদী হইয়া রশিদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটা মামলা করছে। সেই মামলায় আমি রশিদকে গ্রেপ্তার করিয়া দ্রুত বিচার আদালতে সোপর্দ করছি। হিন্দু পরিবারগুলোর ভিটে ছাড়ার আগে 6টি মামলা করে গ্রামবাসী ও ক্ষতিগ্রস্তরা। পরে রশিদের বিরুদ্ধে ভিটে ছেড়ে আসা যাদব সরকার আরও একটি মামলা করেন। সময় সংবাদ, বরগুনা। 11 বছর পেরিয়ে গেলেও আজও নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবির সেই নির্মম নির্যাতনের ভয়াবহতা ভুলতে পারেনি রাজশাহীর বাগমারার মানুষ। সংগঠনটির শীর্ষ নেতাদের মৃত্যুদণ্ডের পর তাদের প্রকাশ্য কার্যক্রম বন্ধ থাকলেও থেমে নেই তারা। তবে এই সংগঠনের জামিনে মুক্তি পাওয়া সদস্যরা যাতে পুনরায় সংগঠিত হতে না পারে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর রয়েছে বাড়তি নজরদারি। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে আরও জানাচ্ছেন সাইফুর রহমান রকি।
জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবির সদস্যরা তাদের অস্তিত্ব জানান দিতে 2004 সালের 1 এপ্রিল রাজশাহীর বাগমারা প্রকাশ্য দিবালোকে পলাশী গ্রামের মনোয়ার হোসেন বাবুকে হত্যা করে। এরপর একে একে বাদশাহ, বাসার, খেজুর সহ কয়েকশো সাধারণ মানুষকে নির্যাতন করে হত্যার পাশাপাশি পঙ্গু করে তারা। 11 বছর পেরিয়ে গেলেও জেএমবি ক্যাডারদের হাতে নির্যাতিত অনেকেই এখনো তাড়া করে ফেরে ভয়াল সেসব দিনগুলো। যে যন্ত্রণা আমরা যারা নির্যাতিত, তারা রাত্রে যখন ঘুমায় তখন যে যন্ত্রণা, এই যন্ত্রণা কাউরে বোঝানোর মতো যন্ত্রণা নয়। ব্যথা আছে, এখনো ব্যথা আছে। হ্যাঁ, কাজ কাম করতে পারি না, ভাত খেতে পারি না, ব্যথা আছে এখনো। সর্বহারা দমনের নামে জেএমবি সদস্যরা সাধারণ মানুষকে নিয়ে গিয়ে নির্যাতন চালাতো। তাদের অনেকে আজও বেঁচে আছে, কিন্তু এখনো তারা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না। জেএমবির শীর্ষ নেতাদের অনেকেরই ফাঁসি ও যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, তবে অনেকেই আবার জামিনে মুক্ত হয়ে প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছেন এলাকায়। তাই সব সময় নিরাপত্তাহীনতায় ভুগছে নির্যাতিত পরিবারগুলো। কাঁদা বিচার করবো আমরা বিপাইটি হওয়ার দেখে পান, আমরা থাকি এই দলের, ওরা ওই দলের, আমার বিচার করবে না কেউ। বিচার কে করবে তাই কও? ওরা তখন স্বয়ং সম্পন্ন, ওরা যা করছে তাই আছে, তখন এমন পরিচয় আছে। ভয় তো অবশ্যই হয়। ধরেন ওরা যখন ক্ষমতায় যাবে তখন কি করবে, যাদের উপর মামলা দিছে, এটা তো ভয়। এদিকে পুনরায় তারা যেন সংগঠিত হতে না পারে সেজন্য তৎপর জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, জামিনে বের হওয়া জেএমবি সদস্যদের প্রতি বাড়তি নজরদারি রাখা হচ্ছে। কঠোর নজরদারিতে তাদের রাখা হয়েছে, বিশেষ করে যারা জামিনে আসছে, যারা পুনরায় ঐক্যবদ্ধ হয়ে যে কোনো নাশকতামূলক ঘটনা ঘটাতে না পারে, এ ব্যাপারে আমরা সচেষ্ট আছি। র্যাবের দেয়া তথ্য অনুযায়ী জেএমবি ভবানীগঞ্জে হামির কুচ্ছা নির্যাতন ক্যাম্পে প্রায় 1000 মানুষকে ধরে এনে নির্যাতন চালায়। এর মধ্যে 22 জন মারা যায় আর 200 জন মানুষ পঙ্গুত্ব বরণ করে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, বাগমারা, রাজশাহী। দেশের বাইরের খবর। নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের উইমেন্স অ্যাওয়ার্ড পেয়েছেন মানবাধিকার কর্মী বাংলাদেশের মেয়ে কাজী ফৌজিয়া। সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় নিউ ইয়র্কের সিটি হল কাউন্সিল চেম্বারে দ্বিতীয় বার্ষিক নারী সম্মাননা অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হয় তাকে। বিশ্বে নারী অধিকার প্রতিষ্ঠায় অবদান রাখায় ফৌজিয়ার হাতে পুরস্কার তুলে দেন সিটি কাউন্সিল মেম্বার ড্যানিয়েল ড্রম। তিনি বলেন, ফৌজিয়া শুধু দক্ষিণ এশিয়া ও বাঙালি কমিউনিটি নয়, মুসলিম সম্প্রদায়ের স্বার্থ রক্ষায় লড়াই করে যাচ্ছেন। কাজী ফৌজিয়া ছাড়াও নারীর ক্ষমতায়ন ও অধিকার রক্ষা সহ বিভিন্ন বিষয়ে অবদান রাখার জন্য 33 জন নারী ও একটি প্রতিষ্ঠানকে সম্মাননা দিয়েছে নিউ ইয়র্ক সিটি কাউন্সিল। পুরস্কার পাওয়ার পর ফৌজিয়া তার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, এই পুরস্কার তার একার নয়, বাংলাদেশ সহ সমগ্র দক্ষিণ এশিয়ার প্রাপ্তি। আমার খুব ভালো লাগছে, আজকে বেশি ভালো লাগছে কারণ আজকে আমি অ্যাওয়ার্ডটা পেয়েছি অ্যাজ এ উমেন, এন্ড আই এম দ্য অনলি ওমেন ফ্রম সাউথ এশিয়া টুডে। নির্ধারিত সময়ের মধ্যে মতপার্থক্যের অবসান না হয় ইরানের পরমাণু কর্মসূচি বিষয়ক চুক্তি নিয়ে আলোচনার সময় আরও একদিন বাড়ানো হয়েছে। মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত এ বিষয়ে আলোচনা করেও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি ইরান ও 6 বিশ্বশক্তি। গ্রহণযোগ্য একটি সমাধানের আশায় বুধবারও চলবে এই আলোচনা। ইরান পরমাণু কর্মসূচি ধীর গতিতে চালালে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে জাতিসংঘের স্থায়ী 5 সদস্য ও জার্মানি। গত কয়েকদিনের আলোচনায় এ বিষয়ে বেশ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তর মুখপাত্র ম্যারি হার্ফ। আলোচনা শেষের দিকে এবং সম্ভাব্য একটি চুক্তিও হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। দীর্ঘদিন ধরে চলমান এই আলোচনার মূল লক্ষ্য ইরানকে পারমাণবিক বোমা তৈরিতে সক্ষম হতে না দেয়া, বিনিময়ে তুলে নেওয়া হবে দেশটির ওপর চাপিয়ে দেয়া বিভিন্ন আন্তর্জাতিক অবরোধ। চুক্তিটি হলে অবসান ঘটবে বিতর্কিত এক পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে পশ্চিমা বিশ্বের গত 12 বছর ধরে চলা দ্বন্দ্ব। খেলার খবর। বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ ভারত ম্যাচে বাজে আম্পায়ারিং এর ব্যাপারে আইসিসির কাছে আপত্তি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সময় সংবাদকে এমনটাই জানিয়েছেন বোর্ডের প্রধান নির্বাহী নিজামুদ্দিন সুজন। এছাড়াও তিনি জানান, আগামী 13 এপ্রিল পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। আমরা আমাদের কনসার্ন আইসিসিকে জানিয়েছি, যেটা স্ট্যান্ডার্ড প্রোটোকল অনুযায়ী
আমাদের যে সমস্ত বিষয় আমাদের অবজারভেশন ছিল সেগুলো আমরা আইসিসিকে পাঠিয়েছি। কি কি অবজারভেশন যে আপনার কাছে কিছু ডিসিশন আমাদের কাছে মনে হয়েছে এবং সেই বিষয়গুলো আমরা আইসিসিকে জানিয়েছি। যে কোনো ইন্টারন্যাশনাল ম্যাচের প্রত্যেকটা ডিসিশন ম্যাচের পরে রিভিউ হয় এবং আইসিসিও আমাদের জানিয়েছে সিদ্ধান্ত এই বিষয়গুলো তারা রিভিউ করে দেন দে উইল বি ইন এ পজিশন টু লেট আস নো দ্য সিচুয়েশন। আশা করছি পাকিস্তান ক্রিকেট দল আগামী 13 এপ্রিল তারিখে বাংলাদেশে আসবে। সার্বিক বিষয় বিবেচনা করে আমরা ঢাকা এবং খুলনাকেই এই সিরিজের জন্য ভেন্যু হিসেবে নির্ধারণ করেছি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। অবরোধের মাঝেই কড়া নিরাপত্তায় শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা। কোনো কর্মসূচিই পরীক্ষা কার্যক্রমে বাধা হবে না, পরিদর্শনে এসে শিক্ষামন্ত্রী। সিটি নির্বাচনে চলছে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই। দক্ষিণে পেলেন সাইদ খোকন ও মির্জা আব্বাস, উত্তরে আনিসুল হক, চট্টগ্রামে মিলল নাসির মঞ্জুরের। 11 দিন যন্ত্রণায় ভুগে মারা গেলেন পেট্রোল বোমায় দগ্ধ ট্রাক চালক ইমরান মোল্লা। মাগুরার ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো 5-এ। এগিয়ে চলছে পদ্মা সেতুর মূল অবকাঠামোর নির্মাণ কাজ। টেস্টে সাফল্য আসলে জুলাই থেকেই শুরু হবে মূল বাইলিং এর কাজ। এবং চৈত্রের প্রচণ্ড দাবদাহে রাজধানীতে হঠাৎই এক পশলা বৃষ্টি। যানজটে কিছুটা নাকাল হলেও স্বস্তিতে নগরবাসী। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।